এখন আমরা কোষ বিভব সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এটা হচ্ছে আমাদের টাইপ 7। নামটা কি যদি একটু দেখি, যে আদর্শ কোষ বিভব, স্বতঃস্ফূর্ততা নির্ণয়, আর হচ্ছে যে পাত্রের ম্যাথ। সো বেসিক্যালি এই তিনটা জিনিস একই টাইপের ম্যাথ। তার কারণ আমি যাই করি না কেন, আমার এখানে কিন্তু আদর্শ কোষ বিভব অর্থাৎ ইনার সেলটা বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্নের বিভিন্ন ধাপ থাকতে পারে। এমন থাকতে পারে যে শুধুমাত্র আমার ইনার সেলটা নির্ণয় করতে হচ্ছে, তারপর ইনার সেল থেকে আমার স্বতঃস্ফূর্ত হবে কি হবে না সেটা বের করা লাগতে পারে, এবং সেটা আমাদের লিখতে হবে। আর পাত্রের ম্যাথ বলতে আমরা এটা ইন্টারে করে এসেছি, পাত্রে রাখা যাবে কি যাবে না, কোন একটা দ্রবণ আরেকটা পাত্রে রাখা যাবে কি যাবে না, সেই টাইপের ম্যাথ। তাহলে আমরা দেখি যে প্রথমে যে ম্যাথটা এক্সাম্পল 1, এখানে একটা কোষ সংকেত দেওয়া আছে এবং বলা হচ্ছে যে কোষের ইএমএফ কত। যদি একটু খেয়াল করি যে এই টাইপের এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। এটা কিন্তু আমার রিটেনেও আসার মতো, তারপর হচ্ছে যে এমসিকিউতে আসার মতো। রিটেনে আসার মতো তখন আমরা ইনার সেলটা ক্যালকুলেট করে বের করে দেখাই, আর এমসিকিউতে সাধারণত অপশন থাকে এবং ক্যালকুলেটর যেসব জায়গায় ইউজ করা যায় না, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, তাহলে কিন্তু জিনিসটা খুব একটা কমপ্লিকেটেড না। তার কারণ কি, আমার জাস্ট এখান থেকে যে তাদের ইনআউটগুলো বের করতে হবে, এরপর আমাদের যে সমীকরণটা আছে সেখানে বসে দিলে আমাদের হয় যোগ করতে হবে, নাহলে বিয়োগ করতে হবে। কাজ কিন্তু এতটুকুই, তাই ক্যালকুলেটর ছাড়া করা যায় দেখে এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে। আচ্ছা, তাহলে দেখি যে এখানে যে কোষ সংকেতটা আছে, আমরা কোষ সংকেত অলরেডি দেখে আসলাম যে কিভাবে কোষ সংকেত আমরা বুঝবো, যে বাম পাশে থাকে অ্যানোড আর ডান পাশে থাকে হচ্ছে ক্যাথোড। এবং আমরা যদি এখানে ইএমএফ বের করতে, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা মানে হচ্ছে আমাদের ই নট সেল, অর্থাৎ আদর্শ অবস্থায় যে কোষ বিভব বা প্রমাণ কোষ বিভব সেটা। আচ্ছা, এখানে ই নট সেল সমান আমরা যেটা বলেছে যে বিক্রিয়ায় যা হবে আমরা তাই লিখবো, এবং কোষ সংকেত দেখে কিন্তু বোঝা যায় যে বিক্রিয়া আসলে কি হবে। এই পাশে আছে অ্যানোড, অর্থাৎ আমরা লিখে ফেলবো ই নট, অর্থাৎ প্রমাণ অবস্থায় অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এবং আমরা বুঝতেই পারছি অ্যানোডে জারণ হয়, তাই এটা একটা জারণ বিক্রিয়ার জন্য জারণ বিভব। ঠিক একইভাবে এই পাশে যদি দেখি, কোষ সংকেত থেকে আমরা বলতে পারি এটা হবে ক্যাথোডে কোন বিক্রিয়াটা হচ্ছে, ক্যাথোডে হবে সিলভার আয়ন থেকে সিলভারে পরিণত হবে। তাহলে আমরা কোষ সংকেত দেখে বুঝে গেলাম যে বিক্রিয়াটা কি ধরনের হবে, এবং ওই ধরনের বিক্রিয়ায় যে সমীকরণটা আসা উচিত সেটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখন একটু দেখি, এই মানগুলো কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আমি এখানে আলাদা করে লিখি নাই, তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের পুরো চার্টটাই দেওয়া আছে, সবগুলো ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে, তাই আর আলাদা করে এখানে দেওয়া নেই। আচ্ছা, তাহলে দেখি যে প্রশ্নে আমার দেখতে হবে যে মানটা দেওয়া আছে সেটা কি সমীকরণের সাথে যাচ্ছে নাকি। যেমন আমরা যদি জিঙ্কের ক্ষেত্রে দেখি, এখানে হচ্ছে আমাদের জিঙ্ক আছে, এবং জিঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের জন্য কিন্তু আমরা জানি যে এটা বিজারণ বিভবের জন্য এই সারিটা, অর্থাৎ এখানে এই সারিতে তার বিজারণ বিভব দেওয়া আছে। কিন্তু এখানে কি হচ্ছে আমরা বললাম এখানে জারণ হচ্ছে, তাহলে কিন্তু আমার জারণ বিভবটা বসাতে হবে। আর সেটার জন্য কি করতে হবে, এই যে মানটা আছে তার অপোজিট মানটা বসবে, অর্থাৎ -0.76, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে +0.76। তাহলে এটা বসানো হয়ে গেল, জারণ বিভব একটা পার্ট শেষ। এবার এই প্লাসটা দিয়ে নিই, এটাও কিন্তু সমীকরণের প্লাসটা। একটু খেয়াল রাখতে হবে ক্যালকুলেশনের সময় অনেক সময় এখানে মাইনাসে 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 প্লাস হয়, এই জিনিসগুলো যাতে আমরা ভুল না করি। আচ্ছা, এখন দেখি সিলভার আয়ন থেকে সিলভার হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে বিজারণ হচ্ছে। এবং আমাদের চার্টে যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু সিলভার আয়ন থেকে সিলভার অর্থাৎ বিজারণ বিভবটাই দেওয়া, যে মানটা +0.80। তার মানে এটার চিহ্ন চেঞ্জ করা লাগবে না, সরাসরি আমরা 0.80 বসাবো। এবং আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, মানটা পেয়ে যাবো আমরা 1.56। আমরা যেহেতু এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করছি, তার একক হচ্ছে অবশ্যই ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এখানে কিন্তু এমনও চাইতে পারতো যে ইলেকট্রোমোটিভ ফোর্স কত আর বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত হবে নাকি হবে না, এবং সেটা আমরা সহজেই বলে দিতে পারছি। যেহেতু এটা 0 থেকে বড় বা পজিটিভ একটা ভ্যালু, তাই অবশ্যই এটা স্বতঃস্ফূর্ত হবে, আর যদি নেগেটিভ হতো তখন স্বতঃস্ফূর্ত হতো না। তার মানে এই কোষটা এক্সিস্ট করা পসিবল। একটু যদি খেয়াল করি, অপোজিট করে যদি এখানে দেওয়া থাকতো, এটাকে অ্যানোড হিসেবে দেওয়া থাকতো আর এটাকে ক্যাথোড হিসেবে, তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে একই মান আসতো কিন্তু নেগেটিভ সাইন আসতো। তার মানে তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না, এমনটাই হতো ব্যাপারটা। আচ্ছা, এবার যে হচ্ছে এক্সাম্পল 2, এটা হচ্ছে আমাদের এই যে পাত্রের ম্যাথ, অর্থাৎ কোনো একটা দ্রবণ অন্য আরেকটা, কোনো একটা ধাতুর দ্রবণ অন্য আরেকটা ধাতুর পাত্রে রাখা যাবে কি যাবে না, এবং এই পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে হচ্ছে বিক্রিয়ায় আমার যে ই নট সেলের মানটা আসছে বা ইএমএফটা আসছে সেটার উপর। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে 1 মোলার ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ টিনের পাত্রে জমা রাখা যায় কিনা ব্যাখ্যা করো। তাহলে একটু খেয়াল করি, যেখানে কি আছে, ম্যাঙ্গানিজ সালফেট আছে আর টিনের পাত্র, অর্থাৎ স্টেনাম, আমরা জানি এসএন দিয়ে লেখা হয়, এই পাত্রে রাখা যাবে কিনা ব্যাখ্যা করতে হবে। এখন আমাদের একটু চিন্তা করে নিতে হবে, যদি পাত্রে রাখা হয় এবং তখন যদি তারা বিক্রিয়া করে, যেহেতু পাত্রে এই অবস্থায় আছে, এবং যদি এই বিক্রিয়াটা হয়,
বিক্রিয়া হওয়ার পরে আমাদের এখানে কি হবে সেই অনুযায়ী আমি যদি একটু এখানে ই নট সেলটা লিখি, অর্থাৎ এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে, আমরা প্রথমে ধরে নিব এই যে দ্রবণ আছে বা যে পাত্রটা আছে তাদেরকে নিয়ে একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি হওয়া সম্ভব। আমরা ধরে নিচ্ছি যে এখানে বিক্রিয়া হচ্ছে, আর যদি তড়িৎ রাসায়নিক কোষটা তৈরি হওয়া সম্ভব হয় তার মানে নিশ্চয়ই তার একটা ই নট সেল থাকবে। তাহলে আমরা প্রথমে এই ই নট সেল বের করার জন্য বিক্রিয়ায় কি হয় সেটা দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি লিখি ই নট ম্যাঙ্গানিজ সালফেট, অর্থাৎ এখানে কিন্তু Mn2+ ম্যাঙ্গানাস আয়ন আছে, আর ম্যাঙ্গানাস আয়ন ও যদি আয়ন থাকে অবশ্যই আয়ন থেকে ও পরিণত হবে হচ্ছে ধাতুতে। তাহলে আমরা লিখতে পারি যে ম্যাঙ্গানাস আয়ন পরিণত হবে ম্যাঙ্গানিজ ধাতুতে। তার মানে এখানে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের এখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে, যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে তাই এটা বিজারণ বিভবের মান। আর যদি ই নট এ পাশেরটা লিখি এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের তার মানে জারণ বিভব হবে। আমরা জানি একটা বিজারণ বিভব আর একটা জারণ বিভব, এবং এখানে যদি টিন থাকে এবং সে যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ার পরে কি হবে, স্ট্যানাস আয়ন। তাহলে এটা হয়ে গেল আমাদের এই সমীকরণটা। এখন আমাদের দেখতে হবে যে প্রশ্নে কি মান দেওয়া আছে এবং সেটা কি আমাদের এই সমীকরণের সাথে যাচ্ছে নাকি। তাহলে দেখি প্রশ্নে ই নটের যে মানটা দেওয়া সেটা দেওয়া হচ্ছে ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানাস আয়ন হওয়ার ব্যাপারটা, কিন্তু আমাদের কিন্তু এখানে উল্টা ভ্যালুটা লাগবে, অর্থাৎ +1.18 ভোল্টের জায়গায় আমাদের লাগবে -1.18 ভোল্ট। আচ্ছা, এবার প্লাস দিলাম, আবার এটা কিন্তু হচ্ছে সূত্রের প্লাসটা, এবং দেখি এখানে কিন্তু স্ট্যানাম থেকে স্ট্যানাস আয়ন, অর্থাৎ যা হওয়া দরকার তাই কিন্তু আমার এই সমীকরণে আছে এবং তাই কোশ্চেনে দেওয়া আছে, তাই আমরা এখানে সরাসরি এই মানটা বসাচ্ছি 0.137। ইউনিটটা অবশ্যই দুইটার ভোল্টে আসবে একসাথে। আমরা যদি এখানে ক্যালকুলেট করি আমরা পেয়ে যাব -1.043 ভোল্ট। অর্থাৎ একটু খেয়াল করি আমাদের যে কনসেপ্টটা ছিল যে এই যে আমাদের এই টিনের পাত্রের মধ্যে আমাদের ম্যাঙ্গানাস সালফেট দ্রবণ রাখা যাবে কি যাবে না। সো আমরা কিভাবে চিন্তা করে নিলাম যে যদি এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ গঠন করে ফেলে এবং এই তড়িৎ রাসায়নিক কোষের ই নট সেলের মান যেহেতু নেগেটিভ আসছে, এবং নেগেটিভ আসলে আমরা কি বলি, যেহেতু 0 থেকে ছোট তাই এই ক্ষেত্রে পাত্রের মধ্যে স্বতঃস্ফূর্ত হবে না, অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে না। আর বিক্রিয়া না হওয়া মানে আসলে কি, বিক্রিয়া না হওয়া মানে এই পাত্রে কিন্তু ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণটা রাখা যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাত্রে রাখা যাবে। সিম্পলি যদি একটু চিন্তা করি আমরা ধরে নিয়েছিলাম যে এখানে বিক্রিয়াটা শুরুতে হবে, যদি এই বিক্রিয়াটা হয়ে যেত তখন কি হতো, আসলে এই বিক্রিয়াটা হওয়ার কারণে কিন্তু এই যে টিন যদি ম্যাঙ্গানিজের সাথে বিক্রিয়া করে, যদি এর সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজকে প্রতিস্থাপন করতো তখন কিন্তু টিন থাকতো না, অর্থাৎ এই যে একটু যদি চিন্তা করি এসএন ও কিন্তু সলিড অবস্থা থেকে এখানে আয়নিত অবস্থায় চলে যেত। তার মানে কি হতো, আস্তে আস্তে আমরা জানি যেরকম অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় ও কিন্তু এখানে আস্তে আস্তে এভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যেত, অর্থাৎ তখন পাত্রে যে দ্রবণটা ছিল সেটা কিন্তু আর থাকতে পারতো না যদি এই ভ্যালুটা পজিটিভ আসতো। তার মানে পাত্রে রাখার জন্য ফেভারেবল সিচুয়েশন হচ্ছে বিক্রিয়া না হওয়া বা স্বতঃস্ফূর্ত না হওয়া, তার মানে এই ভ্যালুটা নেগেটিভ আসা। আচ্ছা, এটা তো আমরা দেখলাম যে কিভাবে আমরা রিটেনের জন্য এই ম্যাথটা করতে পারি যখন আমাদের ই নটের ভ্যালুগুলো কাজে লাগাতে হয়। এখন যদি এটা এমসিকিউতে আসে, এমসিকিউতে অনেক সময় আসে যে কোনো একটা ধাতব দ্রবণের পাত্রে ধাতব দ্রবণ অন্য একটা ধাতব পাত্রে রাখা যাবে কি যাবে না, এবং সেই ক্ষেত্রে এই ভ্যালুগুলো দেওয়া থাকে না। তাহলে তখন আমরা কিভাবে বুঝবো, বা এই ক্ষেত্রেও আমাদের আনসার সঠিক হচ্ছে নাকি, এইসব ক্ষেত্রে শর্টকাট হিসেবে আমরা কি ইউজ করতে পারি। আমাদের অবশ্যই আমরা জানি যে ধাতুর সক্রিয়তা সিরিজটা আমরা দেখলাম যে কিভাবে মনে রাখা যায়, এটা কিন্তু এখানে আমাদের কাজে লাগবে ধাতুর সক্রিয়তা সিরিজ মুখস্থ রাখার ব্যাপারটা। এখানে ব্যাপার যেটা হচ্ছে সেটা যদি একটু খেয়াল করি, একটা উদাহরণ দিয়ে দেখি। আমরা ধরলাম যে আমাদের এখানে বলা হচ্ছে 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ তামার পাত্রে জমা রাখা যাবে কিনা, এবং এটা এই মানগুলো দেওয়া নেই, ধরলাম এটা এমসিকিউ এর জন্য আসছে। তাহলে আমি কিভাবে বলবো সেটা দেখতে যাচ্ছি। তাহলে আমরা সিচুয়েশনটা এখন চিন্তা করছি এরকম যে এখানে আছে জিঙ্ক সালফেট দ্রবণ আর এখানে আছে কপার, যেহেতু তামার পাত্রে বলা হচ্ছে তার মানে এটা কপার পাত্রে আছে। আমরা এখনো জানি না যে পাত্রে রাখা যাবে কি যাবে না, সেটা এখন আমরা জানি না, এখন আমরা বলতে পারবো। তাহলে একটু খেয়াল করি, আবারও ওভাবে চিন্তা করি যদি বিক্রিয়াটা হয়, যদি বিক্রিয়া করে সেটা একটু দেখি। জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। এখন কথা হচ্ছে এটার কিন্তু
ই নট সেল, আমি কেন এটা দিয়ে এক্সাম্পলটা দেখছি তার কারণ হচ্ছে যে এটা আমাদের খুব পরিচিত একটা এক্সাম্পল, যে জিঙ্ক সালফেটের সাথে কপারের বিক্রিয়া বা কপার সালফেটের সাথে জিঙ্কের বিক্রিয়া খুবই পরিচিত একটা বিক্রিয়া। এই জন্য এটা দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। পরীক্ষায় যে কোনো এক্সাম্পলই থাকতে পারে, যে কোনো দুইটা ধাতুর কম্বিনেশনই থাকতে পারে কিন্তু। আচ্ছা, তাহলে একটু দেখি যে এই যে জিঙ্ক সালফেট আর কপার, এই বিক্রিয়াটা কি হওয়া পসিবল নাকি, সেটা কিসের উপর ডিপেন্ড করে? আমরা জানি ধাতুর সক্রিয়তা সিরিজের উপর। আমরা জানি যে একটু যদি খেয়াল করি যে জিঙ্ক কিন্তু সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত কপারের, অর্থাৎ জিঙ্ক যেহেতু উপরে অবস্থিত, কপার যেহেতু নিচে অবস্থিত, সক্রিয়তা সিরিজে যে নিচে থাকে সে কিন্তু উপরের ধাতুকে প্রতিস্থাপন করতে পারবে না। কিন্তু যদি উল্টা বিক্রিয়াটা হতো, এক্ষেত্রে আমরা জানি, আমরা সবাই এই বিক্রিয়ার সাথে পরিচিত, যে কপার সালফেট প্লাস জিঙ্ক, উল্টা বিক্রিয়া যদি হয়, জিঙ্ক যেহেতু সক্রিয়তা সিরিজের উপরে অবস্থিত, তাই ও কিন্তু কপারকে প্রতিস্থাপন করতে পারবে এবং তৈরি করবে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। অর্থাৎ এই ব্যাপারটা একটু বুঝি, যে যেহেতু জিঙ্ক সালফেট কপারের সাথে, কপার যেহেতু এই জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করতে পারছে না, তার মানে বিক্রিয়া না করা মানে কপার থেকে কপার 2+ আয়ন, এই যে এটাও হবে না, কপার থেকে কপার 2+, এই বিক্রিয়াটা হচ্ছে না, তার মানে কপার এখানে যেভাবে থাকছে, পাত্রের ম্যাটেরিয়াল যেভাবে ছিল সেভাবেই থাকবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না। আর বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না হওয়া মানে পাত্রে রাখা যাবে। ঠিক একইভাবে অবশ্যই আমরা বলতে পারি যে এটা কিন্তু আমরা ই নট সেলের ভ্যালু দিয়েও করতে পারতাম। আর যদি উল্টা কেসটা হয়, যেমন আমরা দেখলাম যে কপার সালফেট দ্রবণ যদি জিঙ্কের পাত্রে রাখা হয়, তখন কিন্তু এটা বিক্রিয়া করে ফেলবে, অর্থাৎ এই বিক্রিয়াটা হয়ে যাবে, এবং সেই জন্য কিন্তু তখন আমরা বলবো যে পাত্রে রাখা যাবে না। তার কারণ কি, তখন পাত্রটা আমাদের আবার আগের মতো ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কেসটা। তাহলে আমরা কি করব, যে এমসিকিউ এর জন্য সক্রিয়তা সিরিজটা মাথায় রাখতে হবে। এই যে দুইটা ধাতুর দ্রবণ আর ধাতু পাত্রের কম্বিনেশন দেওয়া থাকবে, দেখবো যে সক্রিয়তা সিরিজে কে উপরে আর কে নিচে। যেমন এই কেসটার কথাই যদি বলি, যদি বেশি সক্রিয় ধাতুর দ্রবণ, অর্থাৎ বেশি সক্রিয় ধাতু, আমাদের একটু আগের যে এক্সাম্পলটা ছিল উল্টাটা, জিঙ্ক সালফেট আর কপারের জন্য বেশি সক্রিয় ধাতুর দ্রবণ, সেটা কিন্তু কম সক্রিয় ধাতুর পাত্রে রাখা যাবে। জাস্ট এইভাবে চিন্তা করলেই হবে যে বেশিটা কমে রাখা যাবে, কমটা বেশিতে রাখা যাবে না। আর নর্মালি আমাদের পরিচিত যেসব বিক্রিয়া আছে সেটা আমরা লিখলেই বুঝবো যে হ্যাঁ, ও কি ওকে প্রতিস্থাপন করতে পারবে নাকি পারবে না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই যে আদর্শ কোষ বিভব বা প্রমাণ কোষ বিভব থেকে বিভিন্ন টাইপের, 3 ধরনের টাইপের ম্যাথ এসে থাকে পরীক্ষায়। এখন আমরা গিবসের মুক্ত শক্তি আর আমাদের যে কোষ বিভব তার মধ্যে একটা সম্পর্ক দেখব। তাহলে এই যে কোষ বিভবের সাথে গিবসের মুক্ত শক্তির সম্পর্ক দেখার আগে আমরা একটু ছোট্ট করে দেখে নিই যে এই মুক্ত শক্তি বা গিবসের মুক্ত শক্তি, ফ্রি এনার্জি, এই জিনিসটা আসলে কি। এখন আমরা এই যে তড়িৎ রাসায়নিক কোষ যে তৈরি করছি, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল, এই কোষের ক্ষেত্রে আসলে কি হয় আমরা জানি, যে এইখানে যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা হয়, সেই তড়িৎ রাসায়নিক বিক্রিয়া থেকে কিন্তু আমি বাইরে একটা শক্তি পাচ্ছি, একটা বিভব পার্থক্য পাচ্ছি। ওই বিভব পার্থক্য থেকে আমি একটা শক্তি পাই বা সেই শক্তি দিয়ে একটা কাজ করতে পারি। সো বেসিক্যালি কি হচ্ছে, এখানে কিন্তু আমি কেমিক্যাল এনার্জিকেই আলটিমেটলি আমরা জানি যে ইলেকট্রিক এনার্জিতে পরিণত করছি। এখন আমরা যদি এই জিনিসটাকে একটু ভাগ করতে চাই, যদি একটু দেখি, এই যে যেই পাত্রে আমার রাসায়নিক পদার্থগুলো আছে, অর্থাৎ যারা বিক্রিয়া করবে, আমার এখানে তড়িৎদ্বার, তারপর হচ্ছে আমাদের এখানকার যে তড়িৎ রাসায়নিক পদার্থ, এদেরকে মিলে আমাদের হচ্ছে সিস্টেমটা, অর্থাৎ যেখানে অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়াটা হবে। আর সিস্টেমের বাইরের যে অংশটা, সেটা হচ্ছে তার সারাউন্ডিং। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই ইউনিভার্স কিন্তু সবসময় যে কোনো শক্তির কথা যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা কনসিডারেশন চলে আসে। একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিং। এই সিস্টেম আর সারাউন্ডিং মিলে হচ্ছে আমাদের ইউনিভার্স। সো বেসিক্যালি যেটা হয়, যে দুইটা জিনিস হয়, হয়তো আমি কখনো কখনো বাইরে থেকে একটা এনার্জি দিই, অর্থাৎ সারাউন্ডিং থেকে সিস্টেমে একটা এনার্জি দিই, বা সিস্টেমে কিছু একটা হয়, সেখান থেকে আমি সারাউন্ডিং এ একটা এনার্জি পাই। তো বেসিক্যালি আমাদের তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে কি হয় যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু এখানে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, এবং সেখান থেকেই আমি বাইরের তড়িৎটা পাচ্ছি। তার মানে কি হচ্ছে, এখানে সিস্টেম পরিবেশের উপর, অর্থাৎ সিস্টেম তার সারাউন্ডিং এর উপর কাজটা সম্পন্ন করছে। তাহলে এবার একটু আসি, যে এই যে সিস্টেম যে কাজটা করে এবং সেটার জন্য যে শক্তিটা এখানে তৈরি হচ্ছে, সেই শক্তিটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম এনার্জি। এই সিস্টেম এনার্জি, যতটুকু এনার্জি আসলে তৈরি হয়, সম্পূর্ণটা কিন্তু কখনোই পাওয়া যায় না, কারণ শক্তি বিভিন্নভাবে অপচয় হয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যে এই এনার্জির দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রি এনার্জি, যেটা গিবসের নাম অনুসারে বলা হয় গিবস ফ্রি এনার্জি, এটা একটা অংশ। এই ফ্রি এনার্জি কোনটা, যেটাকে অ্যাকচুয়ালি কাজে পরিণত করা যায়। সো যেটাকে কাজে পরিণত করা যায় বলতে কি বোঝাচ্ছি, যে
এখানে যে তড়িৎ রাসায়নিক কোষটা তৈরি হচ্ছে তার থেকে আমি যে কোষ বিভবটা পাচ্ছি, এই কোষ বিভবের কারণে যেই শক্তিটা পাওয়া যায় বা যে কাজটা করা যায় সেটাকেই বলছি আমরা। তাহলে এই মুক্ত শক্তির সাথে নিশ্চয়ই কোষ বিভবের একটা সম্পর্ক আছে, তার কারণ কি বিভব থেকেই কিন্তু এই যে মুক্ত শক্তিটা যাকে কাজে পরিণত করা যায় সেই কাজটা এখানে আসছে। তাহলে সেটা আমরা দেখবো পরে। আর আরেকটা অংশ যেটা সেটা হচ্ছে আনএভেল এনার্জি, অর্থাৎ অলভ্য বা অপ্রাপ্য শক্তি আমরা যদি একে বলি, মানে অপ্রাপ্য যেই শক্তিটা এখানে পাওয়া যাচ্ছে না সেই অংশটা। তাহলে একটা অংশ পাওয়া যায় যেটাকে কাজে পরিণত করা যায়, আর একটা অংশ পাওয়া যায় না অপ্রাপ্য যেটাকে কাজে পরিণত করা যাচ্ছে না। এবং এটাই হচ্ছে আসলে আমাদের এন্ট্রপি। আমরা ফিজিক্সে এই টার্মটার সাথে অনেক ভালোভাবেই পরিচিত, এমনকি আমাদের তাপ রসায়নে এই টার্মটা আছে। তাহলে এন্ট্রপি আসলে কি? এন্ট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন যেটা পদার্থের অবস্থার উপর ডিপেন্ড করে, সে কোন অবস্থায় আছে, কঠিন, তরল, বায়বীয়, সেটার উপর ডিপেন্ড করে। এবং এটা হচ্ছে ডিগ্রি অফ ক্যাওস, অর্থাৎ বিশৃঙ্খলার মাত্রা। তাহলে কোনো পদার্থের যে বিশৃঙ্খলার মাত্রা সেটাই কিন্তু হচ্ছে এন্ট্রপি, এবং এই এন্ট্রপির উপরেই কিন্তু আনএভেল এনার্জিটা ডিপেন্ড করে। তার মানে এন্ট্রপির মানের সাথে আমার কতটুকু শক্তি অপচয় হচ্ছে, অর্থাৎ বিশৃঙ্খলার মাত্রার সাথে কতটুকু শক্তি অপচয় হচ্ছে তার একটা সম্পর্ক আছে। এখন আমরা জানি যে থার্মোডাইনামিক্স অনুসারে স্থির চাপে যদি কোনো একটা সিস্টেমের তাপমাত্রা টি কেলভিন হয় এবং সেই সিস্টেমের এনথালপি অর্থাৎ টোটাল যেই শক্তিটা সেটা যদি হয় এইচ, আমরা জানি সেটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, এবং এনট্রপি অর্থাৎ আমাদের যে বিশৃঙ্খলার মাত্রা সেটা যদি হয় এস, এবং আমাদের এখানকার যে ফ্রি এনার্জি, গিবসের ফ্রি এনার্জি, সেটাকে যদি আমরা বলি জি, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এইচ ইকুয়ালস টু জি প্লাস টি ইন্টু এস, অর্থাৎ এই বিশৃঙ্খলার মাত্রা কিন্তু আমার তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পার্ট আছে, এইচ হচ্ছে এনথালপিটা অর্থাৎ টোটাল এনার্জিটা, জি হচ্ছে আমরা যেই এনার্জিটাকে কাজে পরিণত করতে পারছি সেটা, আর টি ইন্টু এস এটা হচ্ছে যেই এনার্জিটাকে আমরা কাজে পরিণত করতে পারছি না সেটা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে আলটিমেটলি এনথালপি এটাও হবে জুলে, যেহেতু এটা শক্তি বা কাজের একক। এন্ট্রপি এটার একক হচ্ছে জুল পার কেলভিন, অর্থাৎ প্রতি কেলভিন তাপমাত্রা। এটা হিসাবটা হয় কিভাবে বুঝলাম আমরা জুল পার কেলভিন? তার কারণ তাপমাত্রা একক হচ্ছে কেলভিন আর এটা হচ্ছে জুল পার কেলভিন, এবং আমরা জানি যে দুইটা একই জাতীয় রাশি যোগ করা সম্ভব। তাহলে গিবসের মুক্ত যেই শক্তি সেটার একক হচ্ছে জুল এবং এটার একক হচ্ছে জুল। আচ্ছা, তাহলে এবার আসি আমরা, যদি আমরা এটা খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য চিন্তা করি, অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি ক্ষুদ্র পরিবর্তনের জন্য মুক্ত শক্তি, এখন আমরা কি করছি যে সিস্টেমের এই যে মুক্ত শক্তি অর্থাৎ কতটুকু শক্তিকে কাজে পরিণত করা যায় সেটা যদি বের করতে চাই, তাহলে জি সমান কি হবে? এইচ মাইনাস টি ইন্টু এস, এবং এটা যদি খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য চিন্তা করে তাহলে সেটা হচ্ছে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস। তাহলে এভাবেই কিন্তু আমরা এই গিবসের যে মুক্ত শক্তি সেটা নির্ণয় করতে পারি। এখন আমাদের এই যে তড়িৎ রাসায়নিক কোষের এই যে এখানকার যে ম্যাথগুলো, এটা কিন্তু তাপ গতিবিদ্যার একটা সূত্র দেখলাম আমরা। এখানে কিন্তু আমার গিবসের মুক্ত শক্তিটা এভাবে নির্ণয় করতে হবে না, আমরা জাস্ট কনসেপ্টটা দেখলাম। কিন্তু যেটা হবে আমরা আগে বুঝে নিলাম যে এই ডেল জি জিনিসটা কি, তার কারণ প্রশ্ন হয়তো এটা দেওয়া থাকবে এবং সেখান থেকে আমার কোষ বিভব নির্ণয় করতে হতে পারে, বা কোষ বিভবটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ডেল জিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখবো এখন এই যে ডেল জি যেটা আমরা বের করলাম, ডেল জি আর আমাদের যে ই অর্থাৎ কোষ বিভব ই সেল, এই দুইজনের মধ্যে সম্পর্কটা কি। এখন তাহলে আমরা এই যে গিবসের মুক্ত শক্তির সাথে কোষ বিভবের যে সম্পর্ক সেটা দেখব। আচ্ছা, তাহলে এই যে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ, এখানে যে কেমিক্যাল এনার্জিটা তৈরি হচ্ছে সেখান থেকে আমরা ইলেকট্রিক এনার্জি পাচ্ছি তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার কারণে, এবং সেটাকে আমরা কাজে লাগাতে পারছি। এটা হচ্ছে আমাদের টোটাল কনসেপ্টটা। তাহলে এই যে টোটাল আমি যে কাজটা করতে পারছি, যে ম্যাক্সিমাম যে কাজটা পাওয়া যায় আমি ধরলাম সেটা হচ্ছে ডাব্লিউ ম্যাক্স। এখন এই ডাব্লিউ ম্যাক্সটা যে টোটাল আমি কি পরিমাণ কাজ করতে পারছি এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে যদি একটু খেয়াল করি, এটা কিন্তু এই কোষ বিভবের মানের উপর ডিপেন্ড করে। আমরা জানি যে ডাব্লিউ ম্যাক্স কোনো একটা সিস্টেমের কাজ সমান যে তড়িৎ প্রবাহ হয় ইন্টু বিভব পার্থক্য। এটা কিন্তু আমাদের ফিজিক্সে আমাদের চলতড়িৎ চ্যাপ্টারে আছে, সূত্রটা আমরা খুব ভালো মতোই জানি যে কাজ সমান হচ্ছে তড়িৎ প্রবাহ আই ইন্টু
বিভব পার্থক্য, এইভাবে কিন্তু আমরা মানটা পেয়ে যাই। আচ্ছা, এখন আমাদের এই সিস্টেমটার জন্য অর্থাৎ তড়িৎ রাসায়নিক সিস্টেমের জন্য ক্যালকুলেট করতে হবে যে এখানে আমাদের তড়িৎ প্রবাহের মান কত আর বিভব পার্থক্যের মানটা কত। তাহলে দেখি, এখানে আমাদের ভোল্টেজ যেটা, এই ভোল্টেজটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে ই নট সেল বা আমাদের যে ইলেকট্রোমোটিভ ফোর্স আছে সেই ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফটা এটা। আর এখানে প্রবাহিত কারেন্ট কোনটা আসলে, এই যে আই এর মান, আই সমান আসলে কি হবে, আই হচ্ছে এখানে টোটাল যেই পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেই বিদ্যুৎ প্রবাহের মানটাই কিন্তু হচ্ছে আই। একটু যদি খেয়াল করি, এই যে একটা সিস্টেমে বিক্রিয়া হওয়ার কারণে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা যদি হয় এন, তাহলে টোটাল কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু হচ্ছে এন ইন্টু এফ। এটা কিভাবে আসলে আমরা জানি যে 1 কুলম্ব চার্জ যদি প্রবাহিত হয় তখন 1 ফ্যারাডে কারেন্ট যদি প্রবাহিত হয় তখন 96500 কুলম্ব কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এই এন এর মানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কতটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে তার উপরই কিন্তু ডিপেন্ড করে যে কি পরিমাণ তড়িৎ এখানে আমার আদান প্রদান হচ্ছে। তাহলে এখান থেকে আমি ডাব্লিউ ম্যাক্স সমান কি লিখতে পারি, ডাব্লিউ ম্যাক্স সমান কিন্তু লিখতে পারি আই এর মান হচ্ছে এন এফ ইন্টু ই নট সেল। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার এই যে তড়িৎ রাসায়নিক কোষ সেটা থেকে কি পরিমাণ কাজ পাবো সেই কাজের মানটা। এখন থার্মোডায়নামিক্স অনুসারে আমরা যদি একটু সম্পর্ক দেখতে চাই, অ্যাকর্ডিং টু থার্মোডায়নামিক্স এই কাজের সাথে আসলে আমাদের মুক্ত শক্তির সম্পর্কটা কি, আমরা এখান থেকে লিখতে পারি ডেল জি মাইনাস ডেল জি ইকুয়ালস টু ডাব্লিউ ম্যাক্স। অর্থাৎ এই তড়িৎ রাসায়নিক কোষ থেকে সর্বাধিক যে পরিমাণ শক্তিটা পাওয়া যাবে, যেটা নিয়ে একটু আগে আমরা কথা বললাম, সেটা আসলে কিসের সমান, মুক্ত শক্তির সমান। এখন এখানে একটা কথা আছে, যেখানে আমরা মাইনাস সাইনটা কেন দিলাম, তার কারণ এই যে আমরা এখানে লিখেছি যে গিবসের মুক্ত শক্তি ও কোষ বিভবের সম্পর্ক। তাহলে এই কথাটা আমরা যদি আমাদের বইতে খেয়াল করি যে বইতে কিভাবে লেখা, বইতে লেখা হচ্ছে গিবসের মুক্ত শক্তি, আমি একটু এখান দিয়ে নিয়ে আসছি, হ্রাসের সাথে কোষ বিভবের সম্পর্ক। অর্থাৎ কোষ বিভবের সম্পর্কটা কার সাথে আছে, এটা আছে গিবসের যে মুক্ত শক্তি কমছে, হ্রাস পাচ্ছে সেটার সাথে আছে। আচ্ছা, কেন কমছে বা সাইনটা কেন মাইনাস, এটা আসলে এসেছে আমাদের থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার সূত্র থেকে। যখন সিস্টেম পরিবেশের উপর অর্থাৎ সারাউন্ডিং এর উপর কাজ করে তখন তাপগতিবিদ্যার এই কনভেনশনাল নিয়ম অনুযায়ী এই সাইনটা হয় মাইনাস, অর্থাৎ মুক্ত শক্তির যে পরিবর্তন সেটার সাইনটা হয় মাইনাস। আমি আবার একটু বলছি, যেখানে আমরা কি দেখলাম যে তড়িৎ রাসায়নিক কোষে সিস্টেম থেকে একটা শক্তি আমার সারাউন্ডিং এ যায়, তার মানে সিস্টেম পরিবেশের উপর বা সারাউন্ডিং এর উপর কাজ করছে, আর এই কাজ করার কারণে আমার এখানে সাইনটা কিন্তু মাইনাস হচ্ছে। আর যদি উল্টা ঘটনাটা ঘটতো, অর্থাৎ সারাউন্ডিং পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করতো, আমি বাইরে থেকে কোনো একটা এনার্জি দিতাম এবং এখানে যদি বিক্রিয়াটা হতো তখন কিন্তু আমাদের ডেলজির মানটা পজিটিভ হতো। তাহলে এটা পুরাটাই হচ্ছে আমাদের এই যে তাপগতিবিদ্যার কনভেনশনাল নিয়ম সেটা অনুযায়ী। এজন্য আমাদের বইতে লেখা থাকে গিবসের মুক্ত শক্তি হ্রাসের সাথে কোষ বিভবের সম্পর্ক। তাহলে এটা তো আমরা কাজের সম্পর্ক দেখছিলাম, এখন এটাকে কোষ বিভবের সম্পর্কে নিয়ে যাই। মাইনাস ডেল জি ইকুয়ালস টু কি হবে, আমরা যদি এখানে মানটা বসাই, এটা ই সেল লিখলাম এন এফ ইন্টু ই সেল। তাহলে এটা হচ্ছে আমাদের এই মুক্ত শক্তির সাথে কোষ বিভবের সম্পর্ক, এবং আমরা যদি চাই আমরা মাইনাস সাইনটাকে ওইদিকে নিয়ে যেতে পারি, ডেল জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ইন্টু ই সেল। আচ্ছা, এখন আমরা যদি এটাকে প্রমাণ অবস্থায় চিন্তা করি, প্রমাণ অবস্থায় অর্থাৎ আদর্শ কন্ডিশনে চিন্তা করতে বলতে ওই যে আমাদের 25°C তাপমাত্রা, 1 atm চাপ, এই কন্ডিশনটা যদি চিন্তা করি, আর হচ্ছে যে 1 মোলার দ্রবণের জন্য আমরা জানি তখন যে আমাদের ই সেল সেটাকে আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে ই নট সেল। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের ডেল জিটাও কিন্তু হয়ে যাবে ডেল জি নট, অর্থাৎ প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, প্রমাণ কোষ বিভব বা আদর্শ কোষ বিভবের জন্য প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। তাহলে সেটা হবে মাইনাস এন এফ ই নট সেল। আচ্ছা, এবার আসি যে এই যে আমরা দেখলাম যে মুক্ত শক্তির সাথে আমাদের এই মুক্ত শক্তির সাথে কোষ বিভবের সম্পর্কটা কি। এখন কথা হচ্ছে এটার সাথে আমরা দেখব যে স্বতঃস্ফূর্ততা কিভাবে জড়িত, অর্থাৎ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার সম্পর্ক ডেল
জি এর সাথে কিরকম। আমরা তো ই নট সেলের সাথে দেখে আসলাম যে সম্পর্কটা কিরকম, এখন দেখবো যে মুক্ত শক্তির সাথে এই স্বতঃস্ফূর্ততার সম্পর্কটা কি। একটু খেয়াল করি এখানে যে আমরা চিন্তা করি যে ই নট সেলের মান যদি পজিটিভ হয়, অর্থাৎ ই নট সেলের মান পজিটিভ হওয়া মানে আমরা এখানে লিখতে পারি যে ই সেল যদি গ্রেটার দেন 0 হয়। ই সেল যদি গ্রেটার দেন 0 হয় তখন এখানে কি হচ্ছে যে এই যে টোটাল ভ্যালুটা, যেহেতু সামনে একটা মাইনাস সাইন আছে, ডেল জি এর যে ভ্যালুটা সেটা কিন্তু কি আসবে, অবশ্যই নেগেটিভ আসবে, যেহেতু এই মানটা পজিটিভ আর এখানে অন্য কোনো নেগেটিভ সাইন নাই, তাহলে এই মানটা অবশ্যই নেগেটিভ আসবে, অর্থাৎ শূন্যর থেকে কম আসবে। তাহলে ই সেলের মান গ্রেটার দেন 0 হওয়া যেই কথা, ডেল জি এর মান লেস দেন 0 হওয়া কিন্তু একই কথা। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা জানি যে ই সেল যখন পজিটিভ হয় তখন আমাদের যে বিক্রিয়াটা সেটা স্বতঃস্ফূর্ত হয়, অর্থাৎ ই সেল পজিটিভ হওয়া মানে ডেল জি নেগেটিভ হওয়া, শূন্যর চেয়ে ছোট হওয়া, তখন এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। পরের কেসটা কি হতে পারে, আমাদের বিক্রিয়া যখন স্বতঃস্ফূর্ত হয় না, অর্থাৎ ইনার সেলের মান যখন নেগেটিভ আসে, তখন কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এই ভ্যালুটা, অর্থাৎ ডেল জি এর যে ভ্যালুটা সেটা আমি কি পাবো, শূন্যর চেয়ে বড় পাবো, অর্থাৎ পজিটিভ একটা ভ্যালু পাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে যদি ই সেল লেস দেন 0 হয়, যদি শূন্যর চেয়ে ছোট হয় তখন আমাদের ডেল জি 0-র চেয়ে বড় হবে, আর ই সেল 0-র চেয়ে ছোট হওয়া মানে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না, অর্থাৎ মুক্ত শক্তির পরিবর্তন যদি পজিটিভ হয় তখন কিন্তু এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে না, আর যদি নেগেটিভ হয় তখন সেটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। আর যদি আমরা জানি যে ইনার সেলটা যদি 0 হয় বা এই সেলটা যদি 0 হয়, সেক্ষেত্রে কি হবে, সে যদি 0 হয় বুঝতেই পারছি টোটাল ভ্যালুটা 0 হয়ে যাবে, অর্থাৎ ডেল জি এর ভ্যালুটাও কিন্তু 0 হয়ে যাবে। তখন আমরা বলতে পারি যে ই সেল ইকুয়ালস টু 0, দ্যাট মিনস ডেল জি ইকুয়ালস টু 0, এবং সেক্ষেত্রে আমরা বলি যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে বা কোষটা মৃত, অর্থাৎ ডেড সেল। তাহলে আমরা দেখে ফেললাম যে এই যে আমাদের কোষ বিভব, তার সাথে গিবসের মুক্ত শক্তি হ্রাসের কি সম্পর্ক, এবং এই সমীকরণটা আমরা দেখলাম হচ্ছে যে আদর্শ কেসের জন্য কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপর আমরা এটা থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেখব।